দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ তিনি এই দুই দেশের উদ্দেশ্যে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, সফরকালে সেনাবাহিনী প্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা রয়েছে। 5 দিনের এই রাষ্ট্রীয় সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে। সারা দেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশ ইন অপচেষ্টা তীব্র আকার ধারণ করেছে। মৌলভীবাজারের বড়লেখার দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে গত এক সপ্তাহে অন্তত 15 থেকে 20 বার অনুপ্রবেশের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ হয়। সেখানে বিএসএফ বিজিবির মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা বিরাজ করছে। শুধু মৌলভীবাজার নয়, মেহেরপুর, নওগাঁ, সাপাহার, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, যশোর ও সিলেট সহ বিভিন্ন সীমান্তে গত 24 ঘন্টায় 10টিরও বেশি পুশ ইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। মেহেরপুরেই চলতি মাসে 5 দফায় 33 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি লাঠি হাতে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। উদ্ভূত পরিস্থিতিতে সীমান্তের টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং পুশ ইন বন্ধে ভারতকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে ঢাকা। আমরা বুবারতল সীমান্তবর্তী এলাকা, আমরা এখানে কোনো নমুনার পুশিংয়ের চেষ্টা যতও চলুক, আমরা সর্বস্তরের জনগণ আইয়া আমরা চেষ্টা নিয়ার এবং সাথে বিজিবি এই দিক দিয়ে ভারতীয় বিএসএফ অনেকবার তাদের নাগরিক এদিকে পুশিন করার চেষ্টা করতেছে। আমাদের দেশ রক্ষা বাহিনী বিজিবি গতকালকে থেকে এখন অবধি পর্যন্ত এলাকার জনগণ সাধারণ মানুষকে নিয়ে তাদেরকে কঠোরভাবে দমন করতেছে। আমরা বিজিবির সাথে সব দেশবাসী মিলিয়া মোটামুটি একটা চেষ্টা নিয়ে এদিকে কোনো পুচিংকর কোনো লাইন তারারে আমরা দিয়ার না। পাবলিক মই মুরব্বী যুবক সারা মিলিয়া একত্র হইয়া মনে করো বিজিবির সাথে আসি, তাকিয়া মনে করো এখানে বাধা দিছি, বাধা তারা এখন মানলেও তারাই পুরোপুরি ভাবে এটা ছাড়িয়া যাইও না, তারা জঙ্গলে লুকাইয়া আছে। সীমান্তের সমস্ত দেশপ্রেমিক জনগণ সহ আমরা সীমান্তে সর্বাত্মক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছি, প্রস্তুতি গ্রহণ করেছি, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছি, যার মাধ্যমে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশিন, অবৈধ চোরাচালান এবং সীমান্ত অপরাধ দমন করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আবারও বাড়ছে হামের রোগীর চাপ। গত 24 ঘন্টায় নতুন করে 7 জন আক্রান্ত সহ বর্তমানে চিকিৎসাধীন আছেন 17 জন। অতিরিক্ত রোগীর কারণে হাসপাতালের শিশু ও মেডিসিন বিভাগে স্বাভাবিক ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি চাপ তৈরি হয়েছে। চিকিৎসকরা জানান, জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসতে হবে। পাশাপাশি শিশুদের হামের টিকা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে হাসপাতালটিতে নতুন একজন ডেঙ্গু রোগী ভর্তি হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় এডিস মশার লার্ভা ধ্বংসে সবাইকে সতর্ক থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এবারের কর্মসূচির আওতায় 6 থেকে 59 মাস বয়সী প্রায় 2,55,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আজ সকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ কনভেনশন হলে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং হামসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লক্ষ্যভুক্ত সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী জানান, আগের সরকারের কাছ থেকে পর্যাপ্ত টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুলও পাওয়া যায়নি। পরে ইউনিসেফের সহযোগিতায় প্রয়োজনীয় ভিটামিন এ ক্যাপসুল সংগ্রহ করা হয়েছে। বর্তমানে সরকারের কাছে লাল ও নীল 2 ধরনের মোট 2,60,00,000 ক্যাপসুল রয়েছে। এবারের কর্মসূচিতে 1,20,000 কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এ কার্যক্রম। এদিকে রাজধানীর ধানমন্ডির কাকরি হাই স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আমাদের ক্যাম্পেইনের প্রোগ্রাম সকাল 8টায় শুরু হয়েছে, এটা 4টা পর্যন্ত চলবে। আর এটা আমাদের ভিটামিন এ মূলত রাতকানা রোগ, যেটা নাইট ব্লাইন্ডনেস, জেরোপথ্যালমিয়া, তারপর বিটোড স্পট আমাদের প্রতিরোধ করবে। ভিটামিন এ ক্যাপসুলের অভাবে গত বছর অনেক শিশু আমাদের মারা গিয়েছেন।
এবার এই টিকাটা দেওয়ার কারণে আমার মনে হয় যে বাবুরাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। 5 বছর পর্যন্ত বয়স যাদের তারা পাচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। শিশু বাচ্চা যারা বসে আছে তারা কিন্তু একবারে বলছে যে হ্যাঁ সবাই এটাকে পছন্দ করে। আমি প্রথমেই বললাম যে আমাদের অসুস্থ হওয়ার চেয়ে যাতে অসুস্থ না হই সেটার জন্য বাবা মারা চিন্তা ভাবনা করতে হবে। এবং তোমরা যারা একটু বড় হয়েছো তোমরা তো এখন বুঝো যে তোমাদেরকে ওই ছোটদেরকে গাইড করতে হবে। আমরা ইউনিসেফের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন এ ক্যাপসুল আমরা সংগ্রহ করেছি। আমাদের হাতে বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। তার মধ্যে আমরা আজকে এই ক্যাম্পেইনিং ভিটামিন এ সংশ্লিষ্ট বয়স্ক বাচ্চাদেরকে খাওয়ানোর কার্যক্রম শুরু করেছি, যার পরিমাণ 2,55,00,000 ট্যাবলেট আমরা ভিটামিন এ ক্যাপসুল বাচ্চাদের খাওয়াতে শুরু করেছি। দীর্ঘ 2 বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করছে ভারত। আজ থেকে নতুন আবেদন গ্রহণ শুরু করবে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাক। সম্প্রতি ঢাকার নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দিয়ে জানান, পর্যায়ক্রমে ভারতের ভিসা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক করা হবে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনা সহ 5টি কেন্দ্রে এই সেবা মিলবে। 2024 সালের আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বন্ধ থাকা এই ভিসা চালুর পাশাপাশি মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এবার আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের ক্ষেত্রে যুক্ত হয়েছে নতুন ও কঠোর নিয়ম। প্রসেসিং ফি হিসেবে অনলাইনে 1,500 টাকা পরিশোধ করতে হবে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে দেশের ভ্রমণ প্রত্যাশীদের। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী এবং তার কালজয়ী কবিতা কান্ডারি হুঁশিয়ারের 100 বর্ষ উদযাপন উপলক্ষে খুলনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার বিকেলে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ এবং খুলনা জেলা শাখার আয়োজনে এই অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী খায়রুল আনাম শাকিল। বিশেষ অতিথি ছিলেন দেশবরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী মাহমুদুল হাসান সহ অন্যান্যরা। শতবর্ষে কান্ডারি হুঁশিয়ার কবিতা ও আজকের প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা উপস্থাপন করেন প্রাবন্ধিক শরীফ আতিকুজ্জামান। তিনি বলেন, কান্ডারি হুঁশিয়ার শুধু একটি কবিতা নয়, এটি জাতির সংকটকালে ঐক্য ও মানবতার চিরন্তন আহ্বান। অনুষ্ঠানে সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং সংস্কৃতি প্রেমীরা উপস্থিত ছিলেন। মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে এ খেলার আয়োজন করা হয়। খেলায় মুখোমুখি হয় জেলা প্রশাসন একাদশ ও জেলা ক্রীড়া সংস্থা একাদশ। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। নির্ধারিত সময়ের খেলায় জেলা প্রশাসন একাদশকে 2-1 গোলে পরাজিত করে জেলা ক্রীড়া সংস্থা একাদশ চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী সহ অন্যান্যরা। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীরা। কক্সবাজারের উখিয়া পালংখালী সীমান্ত এলাকায় সার পাচার বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার বিকেলে বিজিবির পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ আঞ্জুমান পাড়া এলাকায় ম্যাজিস্ট্রেট ও উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখা 90 বস্তা ইউরিয়া সার ও 80 লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও পাচার বিরোধী অভিযান অব্যাহত থাকবে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতাই সবচেয়ে বড় শক্তি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন। শনিবার চসিক পাবলিক লাইব্রেরি হল রুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সুরক্ষা কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও নাগরিক সভা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখাকালে তিনি একথা বলেন।
মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা, ছাদ, আঙিনা ও আশপাশের কোথাও যেন অপরিষ্কার পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগের ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে ইতোমধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। চলতি বছরের প্রথম 6 মাসে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে মাত্র 107 জনে। এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সহ অন্যান্য আরও অনেকে। ফেনী জেল রোডে বড় পর্দায় আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলা উপভোগ করার সময় সমর্থকদের বিপুল সমাগম ঘটে। সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান এবং উন্মাদনায় ফেনী পাইলট স্কুল থেকে পৌরসভা ও পেট্রোল পাম্প পর্যন্ত পুরো এলাকাটি যেন একটি মিনি স্টেডিয়ামে পরিণত হয়। রোববার সকালে ফেনী পুরাতন কারাগারের সামনে 25 ফুটের বিশাল এলইডি স্ক্রিনে আর্জেন্টিনার খেলার জন্য 10,000-এর বেশি ভক্ত হাজির হন। সবার গায়ে জড়ানো আকাশি সাদা জার্সি। বিশালাকার জায়ান্ট স্ক্রিনের সামনে খেলা দেখতে সকাল থেকেই জড়ো হতে থাকেন ফেনী শহর ও আশপাশের বিভিন্ন উপজেলার ফুটবল প্রেমীরা। ফুটবল প্রেমী তরুণরা জানায়, এই প্রদর্শনীর মূল উদ্দেশ্যই ছিল সবাইকে একসঙ্গে করে একটি সুস্থ বিনোদনের ব্যবস্থা করা। আর্জেন্টিনা 3-1 গোলে জিতে যাওয়ায় খেলা শেষে আনন্দ মিছিলের মধ্য দিয়ে শেষ হয় ফেনীর এ ফুটবল উৎসব।